সন্ত্রাসীদের নির্মূলে বান্দরবানের সমন্বিত অভিযান চলছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রোববার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বান্দরবনের রুমা ও থানচিতে সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। ৬৯ আঞ্চলিক সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, বান্দরবানের সন্ত্রাসীদের নির্মূলে সমন্বিত অভিযান চলছে, আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার দেন তিনি। অপারেশন আমরা করছে, এটা আমাদের সমন্বিতভাবে চলছে। আমি বলেছি যে সবকিছু আপনারা চোখে দেখতে পারবেন না, এখন কিছু কিছু দেখবেন, কিছু দেখবেন না। আমরা তো সব দেখিয়ে করলে তো সবাই যে আমরা যাদের বিরুদ্ধে অপারেশন করব তাদের কাছে তথ্য চলে গেলে অপারেশন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। শান্তি আলোচনার পর সশস্ত্র গোষ্ঠীটির প্রতি বিশ্বাস ছিল, সেটি তারা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরেই শেষ হবে। এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে, তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর প্রস্তুত বলে জানান সেনাপ্রধান। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে বান্দরবানে অভিযান চালিয়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ-এর কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চিওচিম বমকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে 2টি অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. সাজ্জাদ। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বান্দরবান সদর উপজেলার সুয়ালোক ইউনিয়নের শ্যারনপাড়ার নিজ বাসা থেকে কেএনএফ-এর প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাসার আলমারি থেকে 2টি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি কেএনএফ-এর সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সীমান্ত এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। কিছুদিন পূর্বে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার অন্যতম পরামর্শক বলেন বা উপদেষ্টা বলেন চিওচিম বম নামক একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বাসার ভিতরে একটা স্টিল স্ট্রাকচার আছে, ছোট একটা স্টিল স্ট্রাকচার আছে। সেই স্টিল স্ট্রাকচারটা তালাবদ্ধ অবস্থায় পাই আমরা। সেটা আমরা খোলার জন্য চেষ্টা করি এবং তার পরিবারের সদস্যরা এখানে খুবই রাফ বিহেভ করে আমাদের সাথে এবং কোনোভাবেই তারা ওটা খুলে দিবে না। তো পরবর্তীতে এক পর্যায়ে এটা খোলা হয় এবং সেখানে ওই কুঠুরি, ছোট্ট একটা কুঠুরি ছিল স্টিল স্ট্রাকচারে, সেই কুঠুরির ভিতর থেকে আমরা তাকে বের করে নিয়ে আসি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্বজনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। গেল 3 দিনের তুলনায় রোববার লঞ্চ, ট্রেন ও বাসে যাত্রীর চাপ ছিল কিছুটা কম। অনলাইনে অগ্রিম টিকিট নিয়ে ট্রেনের যাত্রীরা এবার অনেকটাই নির্বিঘ্নে যেতে পেরেছেন গন্তব্যে। রাজধানীর সদরঘাট থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে অর্ধশতাধিক লঞ্চ। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও নেই যানজটের ভোগান্তি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ, তবে এবারের ঈদ যাত্রায় নেই কোনো ভোগান্তি কিংবা বাড়তি বিড়ম্বনা। সড়ক, নৌ কিংবা রেলপথ কোনো জায়গায় নেই যাত্রীর অতিরিক্ত চাপ। সন্ধ্যা নামতেই রাজধানীর সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে একে একে ছেড়ে গিয়েছে অর্ধশতাধিক লঞ্চ। ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি সাধারণ মানুষ। সবাই একসাথে ঈদ করুন, আনন্দ ফুর্তি করুন, এই জন্য যাইতেছি। ইনশাল্লাহ অনেকদিন পরে বাসায় যাইতেছি, ইনশাল্লাহ বাসায় একসাথে ঈদে আনন্দ খুশিতে ঈদ করবো। না, এবার অনেক চাপ কম দেখা যাইতেছে। গত বছর অনেক চাপ ছিল, এবার চাপ অনেক কম। ট্রেনেও ছিল না কোনো শিডিউল বিপর্যয়। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্যেই নগরী ছাড়তে পেরে খুশি ঘরমুখ মানুষ। আমাদের ট্রেন হচ্ছে 10:30, আমরা অনেক আগে আসছি। আসলে খুব এক্সাইটেড আমরা যে কতক্ষণে আসলে যেতে পারবো বাসায়। ভালো লাগতেছে, আমি নানা বাসায় যাচ্ছি। অনেক কষ্টের মধ্যেও ভালো লাগতেছে, আপনজনদের কাছে যাব, অনেক খুশি লাগতেছে। সড়কে গাড়ির চাপ কিছুটা বৃদ্ধি পেলেও নেই কোনো যানজট। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতেও ছিল না যাত্রীর অতিরিক্ত চাপ।
এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত ফ্লাইওভারগুলো খুলে দেয়ায় ভোগান্তি কমেছে ঈদযাত্রায়। আর সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে যান চলাচল স্বাভাবিক রাখতে খুলে দেয়া হয়েছে মুলিবাড়ি, পাঁচলিয়া, দাঁতপুরের 4টি ওভারপাস ও দাতিয়া সেতু। অপরদিকে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘরমুখী যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও নেই বিড়ম্বনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য বিএনপির নেতারা দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তার মুক্তির আন্দোলনে ব্যর্থতার পাশাপাশি আইনি লড়াইয়েও দলটির নেতারা কালক্ষেপণ করেছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিএনপি রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, চোখের পানি আর দীর্ঘশ্বাসে এখন দলটির সম্বল। মিয়ানমার সংকটকে ইস্যু করতে ব্যর্থ হয়ে এখন কুকি চীনকে ইস্যু করতে চাইছে বিএনপি। কুকি চীনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে তিনি বলেন, এতে পাহাড়ের শান্তি বিঘ্নিত হবে না। জানান, সংকট সমাধানে সরকার অত্যন্ত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মনে পরিবর্তনের যে আশা জেগেছিল সেই আশা সাময়িক সময়ের জন্য থমকে গেলেও আন্দোলনরত নেতাকর্মীদের মনে হতাশা নেই। অধিকার আদায়ে তরুণ যুবকদের নতুন উদ্যমে রাজপথে নেমে চলমান আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সরকার বিরোধী আন্দোলনে নিহত 40 নেতাকর্মীর পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যাব আয়োজিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বান্দরবানে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হলেও সরকার দায়ীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এটি প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা কতটা ভঙ্গুর। রাষ্ট্রীয় অন্য সব প্রতিষ্ঠানের মতো ঐতিহ্যবাহী বুয়েটকেও সরকার ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন তিনি। দর্শক, ঈদযাত্রার খবর জানতে যাচ্ছি রাজধানী কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, ট্রেনে আজ যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন, এবং আরেকটি বিষয় জানাবেন, ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় আছে কিনা? কথা ঠিক, কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে দুটি ট্রেন তার নির্ধারিত যে সময় তার চেয়ে অনেক বেশি বিলম্বে ছেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তার পাশাপাশি আমরা দেখছি এই যে প্ল্যাটফর্মে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, তারা সবাই অভিযোগ করেছেন যে তারা 7টায় যে ট্রেনটি ছাড়ার কথা সেটি 7:30 বেজে গেছে, এখন পর্যন্ত সেই ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। আর আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে ঈদের তৃতীয় দিনের মতো বিশেষ একজোড়া যে ট্রেন চলাচল করে সেই একজোড়া ট্রেন আজকে এখান থেকে ছেড়ে যাবে। এর পাশাপাশি দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আরেক জোড়া ট্রেন। প্রতিদিনই প্রায় 5 তারিখ থেকে শুরু হয়েছে এই বিশেষ ট্রেন যাত্রা, যেটি এবার নির্বিঘ্ন করার জন্য প্রায় গত বছর থেকে যেটি চালু হয়েছে যে পুরো সময় জুড়ে যারা এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতেন তারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এখানে এসে কিছুক্ষণ আগে আমরা দেখেছি লম্বা সারি আছে, সেখান থেকে তারা টিকিট সংগ্রহ করছেন। তবে যাত্রীদের ভোগান্তি অবশ্যই আছে। ঈদের যে ভোগান্তিগুলো আমরা চোখে পড়ি তুলনামূলকভাবে কম, তবুও কিছুটা ট্রেনে প্ল্যাটফর্মে দেরিতে আসার কারণে তাদের যে ভোগান্তিটি সেই ভোগান্তিটি আমরা দেখতে পাচ্ছি। এ পাশে আছে মহানগর প্রভাতী, যেটি নির্ধারিত সময়ের বেশ খানিকক্ষণ পরে ছেড়ে যাবে। আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন খুব বেশি দেরি হচ্ছে না, যেটি তারা শিডিউল বিপর্যয় বলতে নারাজ। তারা বলছেন খুব দ্রুত এই সময়ে সামঞ্জস্য তারা করে নিয়ে আসবেন এবং যারা যাত্রীরা আছেন তাদের দুর্ভোগ লাঘবের জন্য তারা ব্যবস্থা নেবেন। আগামী দিনগুলোতে হয়তো এই সময়ের তুলনায় যদি গার্মেন্টস এবং অন্যান্য যে ছুটি সেটি যদি হয়ে যায়, সেক্ষেত্রে এই ট্রেনে উপচে পড়া ভিড় যেটি আশা করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। কথা দেশে বিদেশে সারা জাগানো পিএইচপি কুরআনের আলো 2024-এর প্রতিযোগিতায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হাফেজ রাফসান মাহমুদ জিসান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলার হাফেজ দিদারুল ইসলাম। তৃতীয় হয়েছেন গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ। চতুর্থ হয়েছেন কুমিল্লা জেলার হাফেজ আনাস প্রধান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। আপেল শারিয়ারের রিপোর্ট। من عمل منكم سوءا
রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর ফাইনাল রাউন্ড। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে আসেন সুধীজন ও গুণীজনেরা। মধুর তিলাওয়াত ও বিচারকদের প্রশ্নোত্তর শেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। এবার প্রথম হয়েছেন কুমিল্লার হাফেজ মোহাম্মদ রাফসান মাহমুদ জিসান। সেরা প্রতিযোগী হয়েছে কুমিল্লার প্রতিযোগী রাফসান মাহমুদ জিসান। অনেক অনেক অভিনন্দন মাহমুদ জিসানকে। শীর্ষস্থান পুরস্কার হিসেবে পান 4 লাখ টাকা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলার হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম। তৃতীয় হয়েছেন গোপালগঞ্জের হাফেজ মোহাম্মদ আনাস মাহফুজ। আর কুমিল্লা জেলার হাফেজ মোহাম্মদ আনাস প্রধান চতুর্থ স্থান অর্জন করেছেন। প্রতিযোগীদের আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি বিজয়ীদের শিক্ষকদের দেওয়া হয় মোটরসাইকেল। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার পুরো পরিবার, পুরো এলাকাবাসীর একটা আশা ছিল যে আমি ইনশাল্লাহ এবছর পিএসপিতে চ্যাম্পিয়ন হবো। ইনশাল্লাহ আমি চ্যাম্পিয়ন হয়েছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো একজন আলিম হিসেবে, আল্লাহ যেন আমাকে ভালো আলিম হিসেবে কবুল করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে সর্বস্তরে আমরা চাই কোরআনের আলো ছড়িয়ে পড়ুক এবং এই কোরআনের আলোর মধ্য দিয়ে এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। আমরা চাই এই কোরআনের আলোকে ছড়িয়ে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই কোরআনের বিষয়টাকে মাথায় রেখে সারা বছর যেন এটা চলতে পারে, একের পর এক প্রতি মাসে একটা করে হলো। হয়তো আজকে আমাদের পিএসপি গ্রুপের যারা আছেন ওনারা করছেন, হয়তো একটা না করে বছরে 2টা করলেন, এরকম অনেকে যারা আছে অনেকেই করে। একটু যোগাযোগ করলে আমার মনে হয় সেটা করাটা খুব সহজ হবে। উপস্থিত সবার কণ্ঠে ছিল নান্দনিক আয়োজনের গুণগান। যারা ঈমান আনলেন এবং যারা নেক কাজ করলেন এবং যারা এই কোরআনুল কারীম আল্লাহর দরবার থেকে সত্য ওহী হিসাবে আল্লাহর নবীর কাছে অবতীর্ণ হয়েছে বলে বিশ্বাস করলেন, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাই দেব। মুরব্বিয়ানে কেরাম, আমরা সত্যিকার ইহলৌকিক পারলৌকিক কল্যাণে যদি নিজের জীবনকে সহ্য করতে পাই, এই কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমাদের বাবা মা হিসাবে, অভিভাবক হিসেবে আমার সন্তানদের জন্য শ্রেষ্ঠ উপঢৌকন হবে যদি আমার সন্তানকে কোরআনের করিমের সেই শিক্ষা, নবীজির জীবন আদর্শ এবং বুজুর্গানে দিনের জীবনের বৈশিষ্ট্যকে সন্তানের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। আমরা ইনশাআল্লাহ আমার সহযাত্রী যারা আছে সকলকে নিয়ে এই অনুষ্ঠানকে আমরা শোককে শক্তিতে পরিণত করব। এই কোরআনের আলোকে ইনশাআল্লাহ পৃথিবীর ঘরে ঘরে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করব। অনুষ্ঠানে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রয়াত হাফেজ মাওলানা আবু ইউসুফের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ। যখনই ওনার সাথে আমাদের দেখা হতো উনি সকল সময়ে তার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সকল কিছু মনোনিবেশ করতেন এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো। এই অনুষ্ঠানকে কীভাবে আরও আপডেট করা যায়, ইউনিক করা যায়, সকল সময় উনি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেন, আমাদের সাথে শেয়ার করতেন। এরই ফলশ্রুতিতে এবার আমরা দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতে 26টি পর্ব উনি মূলত এটা স্বপ্নদ্রষ্টা ছিলেন। আজকে আমাদের যে পার্টিসিপেন্টসরা আছে তাদেরকে নিয়ে আমরা সকলেই অনেক বেশি গর্বিত। আমরা তাদেরকে দেখতে চাই তারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে, যেখানে পৃথিবীর সকল দেশ থেকে কোরআনের প্রতিযোগীরা পার্টিসিপেট করেন, তাদের মাঝে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রমজান মাস জুড়ে হাফেজদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী দর্শকদের যেমন বিমোহিত করেছে, তেমনি পৌঁছে দেওয়া হয়েছে কোরআনের আলোকিত বার্তাও। এবারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সময় মতো সঠিক উদ্যোগ না নেওয়ার খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি, এমন মন্তব্য করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈষম্য কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধিতে চরমভাবে ব্যর্থ হয়েছে সরকার। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের বাজেট বিষয়ক সেমিনারে বক্তারা আরও বলেন, অর্থ পাচার বন্ধের পাশাপাশি দেশের ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। আমরা গতবারও বলেছি
সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আগামী অর্থবছরের বাজেট বিষয়ে ইআরএফ এর এই সেমিনার, যাতে উপস্থিত ব্যবসায়ী নেতারা কর ব্যবস্থাকে ব্যবসা বাণিজ্য বান্ধব করার তাগিদ দেন। একই সাথে দেশের ব্যাংকিং খাতের দুরবস্থা এবং সুশাসনের ঘাটতি নিয়ে হতাশা জানান তারা। সবকিছু কোঅর্ডিনেটেড ওয়েতে করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, কিন্তু যখন আমরা দেখেছি একটা শ্রেণীর মানুষ ধরেন যারা উইলফুল ডিফল্টার করে, ওনারা যে বেনিফিটগুলো পায় আমরা কিন্তু ওগুলো পাই না। ডেফিনেটলি দেয়ার মাস্ট বি এ কোঅর্ডিনেশন বিটুইন এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এবং যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের করা উচিত। এ সময় অর্থনীতিবিদরা বলেন, মূল্যস্ফীতির অভিঘাতে পিষ্ট হচ্ছে কম আয়ের মানুষ। তাই জনতুষ্টির কথাবার্তা না বলে সরকারকে অর্থনীতির চ্যালেঞ্জগুলো উত্তরণের উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। পরবর্তী কালে হয়তোবা বিভিন্ন টেক্সট বুকে এটা পড়ানো হবে যে কিভাবে কয়েক বছরের মধ্যে মাত্র একটা ভালো অর্থনীতি এরকম একটা ঝুঁকিপূর্ণ অর্থনীতিতে পরিণত হলো। কিছু কিছু কারেক্টিভ স্টেপ 2022-23 আমাদের যখন বাজেট প্রণয়ন হয় তখন নেয়ার, আমরা সেটা নেই, যেটার খেসারত আমরা পাচ্ছি। এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার এসব চ্যালেঞ্জ উত্তরণের চেষ্টা করছে। আর্থিক ব্যবস্থা যাতে দুর্নীতিমুক্ত হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিজিটালাইজেশন যত হবে তত কিন্তু এটা অর্জিত হবে, দুর্নীতি কমে যাবে। কর ব্যবস্থায় দুর্নীতি কমাতে এনবিআরকে দ্রুততার সাথে আধুনিক করার পরামর্শ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে সুশাসনের অভাব, জবাবদিহিতা ও গণতন্ত্র নেই বলে পাহাড়ের সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটেছে। রোববার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, বান্দরবানের রুমা থানচিতে গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। পাহাড় অঞ্চলে এখন এই মুহূর্তে আমি মনে করি বিরাটভাবে একটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এবং সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, যারা ওখানে ইনভেস্ট করতে চায়, যারা বেড়াতে যেতে চায়, সকলেই এখন পিছু পাচ্ছেন। সরকারের একটা আগাছে করে আমরা দেখছি, কারো কোনো জবাব দিতে নাই, যে যা ইচ্ছা করে বেড়াচ্ছে, এবং কাউকে যে কোনো দায়িত্ব করার জন্য যে তাকে রাখা হয়েছে এইসব ব্যাপারে অনেক সময় তাদেরকে উদাসীন পাওয়া যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রার প্রস্তুতিও শেষ পর্যায়ে। রোববার চারুকলা অনুষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে মঙ্গল শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক নিসার হোসেন জানিয়েছেন, সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শাহবাগ মোড় শিশু পার্ক ঘুরে আবারও চারুকলা টিএসসি হয়ে চারুকলার সামনে শেষ হবে। এবারের মঙ্গল শোভাযাত্রার থিম আমরা তো তিমির বিনাশী। এদিকে বছর গুলশান বনানী বাড়িধারা এলাকার নাগরিক সমাজের উদ্যোগে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে নববর্ষ উদযাপন করা হবে। নববর্ষ বরণে দিনব্যাপী গান সহ নানান আয়োজনে মেতে থাকবে অভিজাত এলাকার বাসিন্দারা। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন আয়োজকরা। যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান পাহাড় হ্রদে ঘেরা মনোরম প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটিতে। ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে বিনোদন কেন্দ্রগুলো। পর্যটক বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হোটেল মোটেলগুলো ইতোমধ্যেই 50 থেকে 60% অগ্রিম বুকিং দেওয়া হয়েছে। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে চান ভ্রমণ পিপাসুরা। পাহাড় ও হ্রদে ঘেরা প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা বরাবরই পছন্দের তালিকায় থাকে পর্যটকদের। ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলোয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণা সহ মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো মুখর হয়ে উঠবে হাজারো পর্যটকের পদচারণায়। পর্যটকদের চাপ সামলাতে শহরের প্রায় 3 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস প্রস্তুত করছেন মালিকরা। এরই মধ্যে অধিকাংশ হোটেলের 50 থেকে 60% রুম বুকিং হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হোটেল যা কাজ ছিল, রং
আদারওয়াইজ সব কিছুই এখন মোটামুটি কমপ্লিট করছি। 80% মুভিং কমপ্লিট হয়ে গিয়েছে। আশা আছি যে লম্বা ছুটিতে পর্যটকের একটা আগমন বাড়বে। ইতিপূর্বে আমরা জানতে পেরেছি ভালো বুকিং হচ্ছে বেশ কিছু রিসোর্টে। আমরাও বোট মালিক সমিতির পক্ষ থেকে বোটগুলো সংস্কার কইরা রং কইরা আমরা প্রস্তুত আছি। রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পণ্য হচ্ছে স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। তাই পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাহারি সব পণ্যের পসরা সাজাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ঈদের বন্ধ আছে, বিজু আসতেছে, আমাদের আশা করি ভালো টুরিস্ট আসবে। টুরিস্ট আসলে আমাদের বেচা বিক্রিও ভালো হবে, এটাই আশা রাখতেছি। ঈদ উল ফিতর, বিজু, সাংগ্রাই এই দিনগুলোতে আমরা আশা রাখছি আশানুরূপ টুরিস্ট আগমন করবে। ঈদের ছুটিতে রাঙামাটির বিভিন্ন স্পটে প্রায় 20,000 পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। আমি ফের আসবো ফিরে এইখানে, যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধানসিঁড়ি। দিবাকর চ্যাটার্জি আমাদের কলেজ। রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।